দেখুন, গতকাল রাত্রিরে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে প্রশাসনের তরফ থেকে মুখ্য সচিবকে এবং ডিজিকে পাশে নিয়ে যা যা মন্তব্য করেছেন সেটা আপনারা শুনেছেন। এবং এটা শুনে আপনাদের কি মনে হয়েছে জানি না, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা একেবারেই প্রশাসনের একটা আত্মঘাতী গোল। যা যা মন্তব্য করা হয়েছিল সেখানে সমস্যা মেটাতো বিষবাও জলে কার্যত আমার মনে হলো রাজ্য প্রশাসনের তরফ থেকে একেবারেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেওয়া হলো এই আন্দোলনকে। এবং এই আন্দোলন এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, রাজ্য প্রশাসন যদি মনে করে যে তারা আইনপূর্বক বা বলপূর্বক এই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করবেন, তাহলে আগে আপনাদের বলেছিলাম আগুনের মধ্যে কেরোসিন দেওয়া হয়েছে, এবার বলবো আগুনের মধ্যে কেরোসিন, পেট্রোল, ডিজেল সমস্ত দাহ্য পদার্থ মিশিয়ে দেওয়া হবে যদি এই পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। গতকাল একটা অত্যন্ত ভালো সুযোগ ছিল প্রশাসনের কাছে, যদি সদিচ্ছা তারা দেখাতেন তাহলে নিশ্চিতভাবে এই যে অস্বস্তিকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে সেটা মেটানো সম্ভব হতো যদি রাজ্য প্রশাসন কিছুটা নমনীয় মনোভাব দেখাতে পারতেন। আপনারা জানেন এমন কিছুই শর্ত রাখেননি এই ছাত্র নেতারা, তাদের শর্ত এমন কিছুই জটিল ছিল না যে শর্তগুলো মানা যেত না। আপনাদের দেখাতে চাইবো ঠিক ছাত্রদের শর্তগুলো ঠিক কি কি ছিল। দেখুন, ছাত্রদের তরফ থেকে একটা চিঠি লেখা হয়েছিল, সেই চিঠিটা হচ্ছে চিফ সেক্রেটারিকে। সেখানে চারটে শর্তর মধ্যে প্রথমটা ছিল উই ওয়ান্ট টু সেন্ড এ ডেলিগেট টিম অফ অ্যাটলিস্ট 30 রিপ্রেজেন্টেটিভস। দ্বিতীয় শর্ত ছিল উই ওয়ান্ট দ্য মিটিং টু বি লাইভ টেলিকাস্টেড ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি অ্যামং দ্য অল পার্টিজ। তৃতীয় শর্ত উই ওয়ান্ট দ্য মিটিং টু বি বেসড অ্যারাউন্ড আওয়ার 5 পয়েন্টস ডিমান্ড। এবং 4 নম্বর শর্ত উই আর রি-এমফাসাইজিং আওয়ার পয়েন্ট দ্যাট উই ওয়ান্ট আওয়ার ডিসকাশন টু বি ইন দ্য প্রেজেন্স অফ অনারেবল চিফ মিনিস্টার। অত্যন্ত সহজ চারটে শর্ত, যেটা মেনে নেওয়াটা একেবারেই কঠিন ছিল না। শুধুমাত্র এই সরকারের অনমনীয় এবং গোঁয়ার্তম মনোভাবের জন্য একটা আন্দোলন যেটা সরকারকে প্রবল অস্বস্তিতে রেখেছে, রাজ্য সরকারের এই অনমনীয়তা এই আন্দোলনকে আরো বেশি কিন্তু দৃঢ় করলো। চারটে শর্তর প্রথমটা আপনাদের বাংলায় বলে দিই, যে বলা ছিল যে ছাত্রদের তরফ থেকে 30 জনের প্রতিনিধিকে রাখতে হবে। দ্বিতীয় শর্ত ছিল গোটা সম্প্রচার যেটা হবে ছাত্র এবং প্রশাসনের তরফ থেকে সেটা লাইভ টেলিকাস্ট করতে হবে যাতে করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ দেখতে পায়। তৃতীয় শর্ত ছাত্ররা দিয়েছিল যে মিটিং হবে তাদের প্রথম থেকে বলে আসা যে 5টি ডিমান্ড, সেই 5টি ডিমান্ডও গতকাল আপনাদের সামনে বর্ণনা করেছি। ওই 5টি ডিমান্ডের ভিত্তিতেই কিন্তু আলোচনা পর্ব চলবে। আর 4 নম্বর চতুর্থ শর্ত ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই আলোচনা হবে। এখানে আপনারা বলুন যে কোন শর্তটি খুব কঠিন শর্ত, যে শর্তটা আমাদের রাজ্য প্রশাসনের তরফ থেকে মেনে নেওয়াটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। আপনারা জানেন যে চন্দ্রিমা ভট্টাচার্য এর উত্তর দিতে গিয়ে এসে কি বলেছেন, তিনি বলেছেন যে রাজনীতির রং লাগানো হচ্ছে বলে প্রথম তিনি বলে একেবারেই একটা মারাত্মক ভুল করেছেন। যে আন্দোলনটা একেবারেই অরাজনৈতিক ছিল, ছাত্রছাত্রীরা একেবারেই সন্তর্পণে কোনো রাজনৈতিক ব্যক্তিকে একেবারেই মিছিলের ধারে পাশে ঘেঁষতে দেননি। আপনারা জানেন গতকাল অগ্নিমিত্রা পলকে নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, যদিও অগ্নিমিত্রা পল কোনোভাবেই সেই আন্দোলনে যাননি, তিনি তার পার্টি অফিসে একটা শিডিউলড মিটিংয়ের জন্য গিয়েছিলেন। আর যেহেতু রাস্তা ব্লক ছিল তাকে গাড়ি থেকে নেবে ওই পথেই যাওয়ার একমাত্র রাস্তা ছিল। কিন্তু ছাত্রছাত্রীরা ভাবেন যে অগ্নিমিত্রা পল হয়তো তাদের আন্দোলনে যোগ দিতে এসেছে এবং তারপরেই কিন্তু ছাত্রছাত্রীরা গো ব্যাক স্লোগান তোলে। দেখাবো সেই ভিডিওটা, দেখুন আপনারা। দেখলেন বন্ধুরা, একেবারে অগ্নিমিত্রা পল কিন্তু সেই আন্দোলনে যোগ দিতে না চাইলেও ছাত্রছাত্রীরা কতটা সজাগ ছিল যে কোনো রাজনৈতিক নেতৃত্বকে তাদের এই আন্দোলনের কাছে ঘেঁষতে দেবে না। এবং আপনারা হয়তো যারা বিজেপির সমর্থক,
যারা অন্যান্য দলের সমর্থক তারা কিছুটা কিঞ্চিত রাগ করতে পারেন, অভিমান হতে পারে, কিন্তু আপনারা ভালো করে ভেবে দেখুন, ডাক্তাররা যদি যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের এমনকি পতাকা ছাড়াও তাদের এই জমায়েতে আসতে বলতেন বা তাদেরকে পার্টিসিপেশনে নিয়ে আসতেন, তাহলে আজকেই আপনারা শুনেছেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছেন ছাত্রছাত্রীরা রাজনীতির রং লাগাচ্ছেন। তাহলে কোনো রাজনৈতিকবিদদের ঢুকতে না দিয়েও যদি তাদের উপর এইরকম অ্যালিগেশন আনা যায়, ভাবুন একবার কোনো রাজনৈতিকবিদ যদি তাদের এই আন্দোলনে পতাকা ছাড়াও এসে যোগদান করেন, তাহলে রাজ্য সরকারের পক্ষে কতটা সহজ হয়ে যাবে এই আন্দোলনকে রাজনৈতিক বলা, এবং তখন এই আন্দোলনকে একেবারে লাঠি পেটা করে তুলে দিতে রাজ্য সরকার দ্বিতীয়বার কিন্তু ভাববে না। সেই কারণেই এই আন্দোলনের ধারে পাশে যে রাজনৈতিকবিদদের আসতে দেওয়া হচ্ছে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আপনারা এটাও জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে কোনো শর্তের ভিত্তিতে আমরা আলোচনায় বসতে নারাজ বা প্রশাসন আলোচনায় বসতে নারাজ। সাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়, কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না। শর্তগুলো আপনাদের দেখালাম, 1 2 3 4 করে পড়ে শোনালাম। এখানে একটা শর্তেও কি কোথাও মনে হয়েছে যে ছাত্ররা বেশি বেশি দাবি করছে, যে ছাত্ররা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত কলেজের সঙ্গে কথা বলতে হবে, আন্দোলনরত সমস্ত ডাক্তারদের সঙ্গে কথা বলতে হবে, এমনটা নয়। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল ম্যাক্সিমাম 15 জন, ছাত্ররা ডিমান্ড করেছিলেন ম্যাক্সিমাম 30 জন। ছাত্ররা ডিমান্ড করেছেন মুখ্যমন্ত্রীর প্রেজেন্সে থাকতে হবে। ছাত্ররা ডিমান্ড করেছেন যে 5টি দাবি নিয়ে তারা আন্দোলন করছেন তার ভিত্তিতে ডিসকাশন হতে হবে। এইরকম নয় যে সিসিটিভি কোথাও একটা বসবে, কোথাও একটা অন্য কিছু বসবে বলে একেবারে এটাকে ঘুলিয়ে দেওয়া হবে, এইরকমটা যেন না হয়। তাদের স্পেসিফিক যে 5টি ডিমান্ড রয়েছে তার ভিত্তিতেই যেন আলোচনা করা হয় এবং পুরো বিষয়টিকে যেন সম্প্রচার করা হয়, যাতে করে এমন কিছু কথা মুখ্যমন্ত্রী বেরিয়ে গিয়ে বলতে না পারেন ছাত্রছাত্রীদের সঙ্গে হয়তো আলোচনাই হয়নি সেই বিষয়টি, অথচ সেই রকম দাবি করতে পারেন রাজনৈতিক নেতৃত্ব। তার জন্য স্বচ্ছতার জন্য একেবারে লাইভ টেলিকাস্টিং এর কথা বলেছেন। এখানে আপনারা বলুন, একটাও কি এরকম শর্ত রয়েছে যে শর্তটা মেনে নেওয়া রাজ্য সরকারের পক্ষে কঠিন ছিল? আসলে রাজ্য সরকার যেহেতু সৎ নয়, রাজ্য সরকারের মনের মধ্যেই যেহেতু কালো রয়ে গিয়েছে, সেই কারণেই তারা পরিষ্কার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে যে কোনো শর্তে ছাত্রদের সঙ্গে আন্দোলনে বসতে রাজি রয়েছি, এই বক্তব্য রাজ্য সরকারের তরফ থেকে শোনা যাচ্ছে না। রাজ্য সরকার তো বলতেই পারতো না যে কোনো শর্ত, আপনাদের যে কোনো শর্তে আমরা বসতে রাজি রয়েছি, তার কারণ আমাদের তরফ থেকে কোনো রকমেরই কোনো গাফিলতি করা হয়নি। আপনারা যে অভিযোগগুলো করছেন ট্যাম্পারিং বা পুলিশি নিষ্ক্রিয়তা বা পুলিশ এই সমস্ত অভিযোগগুলোকে ট্যাম্পার করেছে, এর কোনো সত্যতা নেই। আমরা একেবারেই স্বচ্ছ, তাই আপনাদের যে কোনো শর্তে আমরা বসতে রাজি রয়েছি। রাজ্য সরকার কিন্তু এমনটা বলার সাহস পাচ্ছে না। সম্ভবত তারা জানেন এমন কিছু প্রশ্নের সম্মুখীন তারা হতে পারেন এই ছাত্রদের কাছে, যে প্রশ্নের জবাব দেওয়াটা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যাবে। এবং পরিস্থিতি যে পর্যায়ে গিয়েছে, গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য যেদিকে ইঙ্গিত করেছেন সেটা স্পষ্টভাবে অন্তত আমি বুঝতে পেরেছি যে তারা ভাবার চেষ্টা করছেন সুপ্রিম কোর্ট যে একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন ডাক্তারদের কাজে ফেরার, যেহেতু তারা কাজে ফেরেনি, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইডলাইন না মানার জন্য, এবং যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল কাজে না ফিরলে রাজ্য সরকার তাদের মতো করে ব্যবস্থা নিতে পারে, আমার মনে হলো এই দিকটাই বোধহয় সরকার ভেবে দেখার চেষ্টা করছে যে এই আন্দোলনকে কি তারা কোনোভাবে হাতিয়ে দিতে চায়। এবং আপনাদের বলতে পারি, এমন যদি কোনো ঘটনা ঘটে, ভুলেও যদি এই রাজ্য প্রশাসন তেমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন যে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্য সরকার তারা কোনো রকমের অ্যাকশন নিতে পারেন, এটা যদি রাজ্য প্রশাসন একবার মেনে নেন, তাহলে দেখবেন সেই দিনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের অন্তত 50% সুনিশ্চিত হয়ে যাবে। তার কারণ এই আন্দোলনকে সাপোর্ট করছেন পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ। তাই মুখ্যমন্ত্রী সামনে থেকে ভাবছেন যদি যে এটা শুধুমাত্রই ওই 100 200 জুনিয়র ডাক্তার কিংবা 1000 2000 জুনিয়র ডাক্তারদের আন্দোলন,
সবথেকে বড় মূর্খতার কাজ হয়ে যাবে। তার কারণ তাদের এই আন্দোলনের পেছনে 2-3 কোটি অন্তত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রয়েছেন যারা এই আন্দোলনকে সমর্থন করছেন। এবং কি হাস্যকর দেখুন, আপনারা খেয়াল করেছেন বারবার চন্দ্রিমা ভট্টাচার্য বলার চেষ্টা করছিলেন যে আমরা খোলা মনে আলোচনা করতে চাই। এই খোলা মনে আলোচনা করার জন্য শর্ত কেন আমরা মানবো? আমরা কোনো শর্তই মানবো না, আসুন খোলা মনে আলোচনা করি। দেখুন, এটাকেই বলে রাজনীতি, যে একদিকে তিনি বলছেন খোলা মনে আলোচনা করি, আর অন্যদিকে তারাই আবার চিঠির মধ্যে লিখে দিচ্ছেন যে 10 জনের বেশি যেন আলোচনার টেবিলে কেউ না আসেন। সেই চিঠিটা আরো একবার আপনাদের সামনে দেখিয়ে দিতে চাইবো। প্রিন্সিপাল সেক্রেটারির তরফ থেকে যে চিঠিটা প্রথমবারের জন্য এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন, ইয়োর স্মল ডেলিগেশন ম্যাক্সিমাম 10 পার্সন মে ভিজিট নবান্ন নাও টু মিট সিনিয়র গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ বলা হয়েছে মাত্র 10 জনের প্রতিনিধিদের নিয়ে আপনারা আসতে পারেন। শর্তটা প্রথম থেকেই দিচ্ছে রাজ্য প্রশাসন, অথচ তারা ছাত্রছাত্রীদের উপর দায় চাপিয়ে দিয়ে বলছে যে আপনারা খোলা মনে আসুন, ওইরকম কোনো শর্ত সাপেক্ষে আসবেন না। কতটা দ্বিচারিতা বুঝতে পারছেন? মানে আপনি যে কোনো দিকে যাবেন, এই রাজ্য সরকারের দ্বিচারিতা স্পষ্ট, এবং রাজ্য সরকার জানে যে আমাদের দ্বিচারিতাটা মানুষ ধরে ফেলে, তা সত্ত্বেও তারা এতটাই ডেসপারেট যে আমাদের হাতে যেহেতু ক্ষমতা রয়েছে, মানুষ বুঝলে বুঝবে আমরা মিথ্যাচার করছি, মানুষ বুঝলে বুঝবে, কিন্তু সেই মিথ্যে কথাটাই আমরা 10 বার বলবো। দেখুন, আমার মনে হয় এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা, বিশেষ করে রাজ্য প্রশাসনের এই অনমনীয় মনোভাব, এটা কিন্তু আন্দোলনকে আরো বেশি শক্তিশালী করবে। এবং ডাক্তাররা যেখানে অবস্থান বিক্ষোভ করছেন স্বাস্থ্য ভবন থেকে কিছুটা দূরে, সেখানে ক্রমশ ভিড় বাড়তে থাকছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রশাসন যতটা অনমনীয় হবে, ওই সভাস্থলে ভিড় কিন্তু তত বেশি জোরদার হবে। এবং যত সময় মুখ্যমন্ত্রী নেবেন, এই শর্তগুলো তিনি যদি না পূর্ণ করেন, আমার মনে হয় না ডাক্তাররা কোনোদিনই আলোচনার টেবিলে বসবেন। আর যদি অনেক সময় নেওয়ার পর 3-4 দিন কেটে যাওয়ার পর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মেনে নিতে বাধ্য হন এই শর্তগুলো, সেটাও হবে কিন্তু একেবারেই একটা নৈতিক পরাজয়। তাই এই মুহূর্তে রাজ্য প্রশাসন যা পদক্ষেপ নিচ্ছেন, কার্যত নিজেদের পায়ে কুড়ুল মারছেন বলে আমার বিশ্বাস। কারণ আমার মনে হয়েছে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বড় একজন রাজনৈতিকবিদ। তিনি নাড়ি টিপলে বুঝে যান যে আন্দোলনটা কতটা গভীরতর। কিন্তু সেই মুখ্যমন্ত্রী যখন এই এত বড় আন্দোলনের গভীরতা মাপতে ব্যর্থ হয়েছেন, তখন পরিষ্কারভাবে কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে যে আসন্ন একটা যুদ্ধ ঘোষণা প্রশাসনের তরফ থেকে করে দেওয়া হয়েছে। হয়তো তারা কিছুটা সময় নেবেন, হয়তো তারা আরো 10 বার ভেবে দেখবেন এই ছাত্রছাত্রীদের ওই অবস্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে কপিল সিব্বালদের মতো আইনজীবীদের সঙ্গে কথা বলে এই ছাত্রছাত্রীদের অবস্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য কি কি করা যায়। নিশ্চিতভাবে সেই আইনত দিকগুলো তারা এই সময়ের মধ্যে খতিয়ে দেখবেন, এবং তা নিয়ে যদি কোনো রকমের বিরূপ সিদ্ধান্ত নেওয়া হয়, এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য কিংবা তাদের দাবি দেওয়া না মেনে তাদেরকে জোরপূর্বক যদি কাজে যোগ দেওয়ার জন্য চেষ্টা করা হয়, তাহলে মনে রাখতে হবে এদের পেছনে যে সিনিয়র ডাক্তাররা রয়েছেন তারা সকলেই ইস্তফা পত্রটা রেডি করে রেখে দিয়েছেন। যেদিনই সময় আসবে, যেদিনই এদের ওপর অগণতান্ত্রিক বা শাসকের রক্তচক্ষু আসবে, সেদিনই কিন্তু ওই ডাক্তারদের একটা বিরাট অংশ, বা বলা যায় প্রত্যেকটি ডাক্তার ইস্তফা পত্রটা তারা রেডি করে রেখেছেন। একই সঙ্গে একই দিনে স্বাস্থ্যমন্ত্রীকে সবাই সেই ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন। সেদিন পারবেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাল দিতে? আজকে দেশলাইয়ের মতো জ্বলা এই আন্দোলনকে আপনি জল দিয়ে নিভিয়ে দেওয়ার যখন চেষ্টা করছেন না, এই আন্দোলনের আগুন যখন দাউ দাউ করে জ্বলবে, সেদিন আপনার কাছে জল থাকবে তো? মনে রাখবেন, যারা আপনারা বিজ্ঞানের ছাত্র, আপনারা জানেন যে আগুন যখন দাউ দাউ করে জ্বলে না, তখন জল দিলেও কিন্তু আগুন নেবে না, বরঞ্চ জল দিলে তখন আগুনটা হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে গিয়ে সেটাকে আরো বেশি প্রজ্বলিত করে দেয়। এই তথ্যটি যদি রাজ্য সরকারের জানা না থাকে, তাহলে তাদের জেনে নেওয়া উচিত যে দেশলাইয়ের মধ্যে জল দিয়ে আগুন নেবানো যায়, কিন্তু দাউ 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 করে ভয়ঙ্কর প্রলয় শিখা যখন আগুনের জ্বলে, তখন কিন্তু জল দিয়ে আগুন নেবানো যায় না। কারণ জলের মধ্যে যে দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু রয়েছে, সেগুলো ভেঙে গিয়ে কার্যত ওই আগুনের জ্বালানি হিসাবে কাজ করে এবং আগুনটাকে আরো বেশি বাড়তে সাহায্য করে দেয়। তাই মুখ্যমন্ত্রী বা প্রশাসনের বোঝা উচিত
ছাত্রছাত্রীদের পালস বুঝে এই মুহূর্তে তাদের আর কোনো রাস্তা নেই। যতই কপিল সিব্বালদের মতো আইনজীবীদের দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টে তারা যাক না কেন, ছাত্রছাত্রীদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার মতো এই মুহূর্তে তার হাতে কোনো রাস্তা খোলা নেই। যত তাড়াতাড়ি এই সহজ সত্যিটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি হয়তো তাদেরই মঙ্গল। আর যদি সেটা তারা বুঝতে অসমর্থ হয়, তাহলে আগামী ৩-৪ দিনের মধ্যে দেখতে থাকুন এই আন্দোলনের গতি প্রকৃতিটা ঠিক কোন জায়গায় পৌঁছে যায়। এবং এই জায়গায় পৌঁছে যাওয়ার জন্য সম্পূর্ণ দায়বদ্ধতা থাকবে এই রাজ্য প্রশাসন এবং তাদের অনমনীয় মনোভাবের। কি বলবেন বন্ধুরা? আপনারা কি মনে করেন, ডাক্তারদের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো নিয়েই কি আন্দোলনের টেবিলে বসা উচিত? 4টে শর্ত যেটা পড়ে শোনালাম সেগুলোতে আপনারাও এগ্রি রয়েছেন? তার কারণ আন্দোলনটা শুধু ডাক্তারদের নয়, আন্দোলনটা আমার, আন্দোলনটা আপনারও। তাই ডাক্তারদের এই 4টি শর্ততে কি আপনারাও এগ্রি করছেন? আপনার কি মনে হয় রাজ্য প্রশাসনের এই শর্তগুলো মাথায় নিয়ে বা এই শর্তগুলোকে অ্যাকসেপ্ট করে আলোচনায় বসা উচিত? আপনারা লিখে জানাবেন। তবে এটুকু আপনাদের সামনে বলি যে আজ না হলেও কাল প্রশাসনকে মানতেই হবে। আর প্রশাসন যদি ভাবে তাদের রক্তচক্ষু দিয়ে এই আন্দোলন বা জুনিয়র ডাক্তারদের ওই অবস্থান থেকে সরিয়ে দেবে, কার্যত সেটা হবে ভয়ঙ্কর আগুনের মধ্যে জল দিয়ে নেবানোর একটা অসাধ্য চেষ্টা। লিখে জানাবেন আপনাদের মতামত, প্রতীক্ষায় থাকলাম।